ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষা মাজা করে নামানো হচ্ছে রাস্তায়। টাউন সার্ভিস কোম্পানি আছে, এরা ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। সবাই চিন্তা করে ঈদের জোড়া কামাবে, যত রিপেয়ারিং করি রাস্তাদের ঝুঁকিপূর্ণ থাকে। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়, সচেতনতা বাড়ানোর পরামর্শ। এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। অনুমোদিত যে সমস্ত গাড়ি, এই গাড়িতে মুভ করলে দুর্ঘটনা কম ঘটে। এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে, তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকে কিছু কমিয়ে আনতে পারবো। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চাঁদাবাজির একটা সিন্ডিকেট আছে, এর সঙ্গে রাজনীতির লোকজনও আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। এই চাঁদাবাজির সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জন খাগড়াছড়ি থেকে গ্রেফতার। মোটরসাইকেল উদ্ধারে মাইনী নদীতে চলছে তল্লাশি। প্রস্তাবিত ভ্যাট আইনের প্রভাব পড়বে না স্বাস্থ্যসেবায়, সেমিনারে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শুল্কমুক্ত থাকবে জীবন রক্ষাকারী ওষুধের আমদানি, জানালেন এনবিআর চেয়ারম্যান। ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্টনের নিয়ম থাকলেও নেই বাস্তবায়ন। দখলে ভূমির অধিকার হারাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। অধিকার নিশ্চিতে কাজ করার দাবি মন্ত্রীর। সরবরাহ বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে এখনো কমেনি চালের দাম। কিছুটা কমেছে আদা, পেঁয়াজ, চিনির দর। ঊর্ধ্বমুখী রসুনের বাজার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। সেমির সমীকরণ মেলাতে কোটি বাঙালির চোখ বার্মিংহামে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়তি টাকার আশায় পুরনো ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি প্রস্তুত করা হচ্ছে যাত্রী পরিবহনের জন্য। তাই প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঈদকে সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা কমাতে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীদের সহায়তা চায় হাইওয়ে পুলিশ। আর পরিবহন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন স্থায়ী সমাধানের ওপর। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। রাজধানীর সীমানা ঘেঁষে গড়ে ওঠা পরিবহন গ্যারেজগুলোতে মাথা ঘোরানোরও সময় নেই শ্রমিকদের। ব্যস্ততার সঙ্গে সঙ্গে বাড়ছে মালিকদের কাছে যানবাহন হস্তান্তরের চাপ। তবে এই গ্যারেজগুলোতে নতুন গাড়ির নির্মাণ যতটা না হচ্ছে, তার থেকে বেশি মেরামত হচ্ছে পুরনো ও আনফিট বাস। হাতুড়ি পেটা, ওয়েল্ডিং আর রঙের প্রলেপ লাগিয়ে ঝুঁকিপূর্ণ বাসগুলোকে চকচকে করে ছাড়া হচ্ছে মহাসড়কে। উদ্দেশ্য ঈদে ঘরমুখো মানুষের চোখে ধুলো দিয়ে বাড়তি টাকা আদায় করা। যত রিপেয়ারিং করি রাস্তাদের ঝুঁকিপূর্ণ থাকে। সবাই চিন্তা করে ঈদের জোড়া কামাবে, সেই ক্ষেত্রে আপনার গাড়িগুলো টোটালি কমপ্লিট করে মনে করেন যে রোডে ছাড়ে। ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। প্রতি বছর শুধু ঈদের সময় মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় নিহত হয় অসংখ্য মানুষ। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগে কঠোর হওয়ার চাইতে সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি হতে পারে কার্যকর উপায়। ঈদের সময় চাহিদা বেড়ে যায়, এই চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে যাদের গাড়ি লক্কর ঝক্কর, শুধু তাই না, আরবান সেটিং এ যে গাড়িগুলি চলে স্বল্প পাল্লার, তারাও কিন্তু দূরপাল্লায় নেমে যান। সুতরাং এখানে ডেফিনেটলি এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে, যাত্রী, চালক ও পরিবহন মালিকরা সচেতন হলেই কেবল দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই গাড়িগুলো কিন্তু হাইওয়ে চলাচলের উপযোগী না এবং হাইওয়েতে এগুলো রুট পারমিটও নাই। আমরা যেটা হচ্ছে যে আগে অনুরোধ করেই বলতে চাই, এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে, তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকে কিছু কমিয়ে আনতে পারবো। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও ছোট কোনো বাহন মহাসড়কে না নামাতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। বাড়তি টাকার আশায় ঝুঁকিপূর্ণ আনফিট বাসগুলোকে রঙের প্রলেপ লাগিয়ে ছাড়া হচ্ছে সড়ক মহাসড়কে। আর এতেই বাড়ছে বিপত্তি, কারণ এই বাহনগুলোর কারণে প্রতি বছর ঈদের সময় ঘরমুখো মানুষের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না তা নিয়ে শঙ্কা রয়েই যায়। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, গন্তব্য কত দূর? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, রাজধানীর তুরাগ এলাকায় চলছে ঈদকে সামনে রেখে পুরনো গাড়ি ঘষা মজার কাজ। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, কেমন দেখছেন, কি অবস্থা? আপনারা ঠিক জানেন আর মাত্র অল্প কয়েকদিন পরে কিন্তু ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরে কিন্তু সবচেয়ে বেশি পরে যে গ্যারেজগুলো রয়েছে বা যে রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভিড়। এই মুহূর্তে আমি রয়েছি তুরাগ এলাকায় একটি গ্যারেজ অ্যাক্সিডেন্ট করেছিল বা অন্যান্য দুর্ঘটনায় পড়েছিল সেই বাসগুলো কিন্তু ঠিক করে তারপরে সেগুলো ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনারা জানেন যে ঈদ আসলে কিন্তু আসলে মহাসড়কের উপরে চাপ পড়ে এবং মানুষজনের জন্য কিন্তু এক্সট্রা গাড়ির ব্যবস্থা করতে হয়। সেক্ষেত্রে আসলে এই গাড়িগুলোকেই পরিবহন মালিকরা আসলে রাস্তায় নামায়। তা আপনারা ঠিক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু একটি পুরাতন বাসকে রং করে নতুন করে তৈরি করা হচ্ছে। তো আমরা এখানকার যারা ওয়ার্কশপের লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের মৌসুমকে কেন্দ্র করে তাদের এখন দম ফেলানোর সময় নেই, অর্থাৎ কাজের পরিমাণ অনেক বেশি। এবং তারা যেটি বলছেন যে আগে যেখানে একটি গাড়ি রং করতে তাদের সময় লাগছে 10 থেকে 12 দিন, এখন সেটি আসলে 5 থেকে 6 দিনের মধ্যেই রং করে দিতে হচ্ছে। এবং অনেক চাপ থাকার কারণে তারা এখন নতুন করে আর কোনো কাজও নিতে পারছে না। আপনারা দেখছেন আসলে একটি পুরাতন বাসকে কিভাবে রং করে নতুন করা হচ্ছে। এইভাবে আসলে শুধু রং না, বাসের ভিতরের যে অবয়ব রয়েছে সেই অবয়বগুলোকে চেঞ্জ করা হচ্ছে। এবং এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটি পুরাতন বাসে যেগুলো পুডিং দিয়ে আসলে এটার উপরে আবার নতুন করে প্রলেপ দেওয়া হবে। তো এখানকার ওয়ার্কশপের লোকজন আমাদেরকে যতটুকু জানিয়েছেন যেখানকার বেশিরভাগ যে বাসগুলো রয়েছে এখানে খুব কম আসলে রয়েছে নতুন বাস, বেশিরভাগই পুরনো বাস এবং বেশিরভাগই বিভিন্ন সময় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় পড়েছে এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেছিল। সেই জিনিসগুলো মেরামত করে এবং বাসকে নতুন করে একবারে নতুনভাবে ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবং তাদেরকে আসলে বিভিন্ন বাস কোম্পানি থেকেও বলা হচ্ছে যে খুব দ্রুত এই বাসগুলোকে আসলে দেওয়ার জন্য। এছাড়া এখানে শুধু বাসের যে পুরাতন বাসগুলো যে নতুন করে রং রয়েছে তারা ইঞ্জিনের বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে। ইঞ্জিনের কাজকর্ম করে এই ইঞ্জিনগুলোকেও আসলে কিছুটা উন্নত করে আসলে ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তো সামগ্রিকভাবে আসলে ঈদকে কেন্দ্র করে এই ওয়ার্কশপগুলোতে আসলে একটা ঈদের আমেজ পড়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনবরত কাজের মধ্যে রয়েছে এখানকার যারা ওয়ার্কশপের কর্মচারীরা রয়েছেন। এই ওয়ার্কশপগুলোতে আসলে একটা ঈদের আমেজ পড়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনবরত কাজের মধ্যে রয়েছে এখানকার যারা ওয়ার্কশপের কর্মচারীরা রয়েছেন। কেউ হয়তো বা পেস্টিং এর কাজ করছেন, কেউ রঙের কাজ করছেন, যে যেভাবে পারছেন আসলে চেষ্টা করছেন যে এখানে আসলে যে পুরনো বাসগুলো রয়েছে সেগুলোকে আবার নতুন ভাবে নতুন অবয়বে নতুন মোড়কে সবার সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে আসলে দর্শক যারা রয়েছেন তারা আকৃষ্ট হয়। তো এখানকার আসলে যে কর্মসূচি চলছে সেটি বলা যায় যে আমরা আসার পরে দেখতে পেয়েছি যেখানে বেশ কয়েকটি পুরাতন বাসকে নতুন করে সাজানো হচ্ছে, নতুন করে রং করা হচ্ছে এবং অন্যান্য কাজকর্ম করা হচ্ছে। তো আসলে এখানকার পরিস্থিতি সর্বশেষ যেটি হচ্ছে যে পুরাতন বাসগুলোকে নতুন করে রং করা হচ্ছে এবং পুরনো যে অনেক জিনিসপত্রগুলি নষ্ট হয়ে গেছিল সেগুলো রিপেয়ারিং করা হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ঈদ সামনে রেখে রাজধানীর তুরাগ এলাকার একটি ওয়ার্কশপ থেকে লক্কর ঝক্কর গাড়ি ঘষে মেজে চকচকে করার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। ঈদকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজির সঙ্গে শুধু পুলিশ ও রাজনীতিবিদ নয়, একটি সিন্ডিকেটও জড়িত রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। সকালে কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহন চলাচল নির্বিঘ্নে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান মন্ত্রী। চাঁদাবাজি হচ্ছে বিভিন্নভাবে এবং চাঁদাবাজির একটা সিন্ডিকেট আছে। এর সাথে শুধু একটা মহল জড়িত তা না, এর সঙ্গে অনেকে জড়িত। এর সঙ্গে কিছু রাজনীতির লোকজনও আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। এই চাঁদাবাজির সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। এ ব্যাপারে পুলিশের আইজি সাহেবের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, কারণ এনফোর্সমেন্টটা পুলিশই করে। প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবল এবং সীমিত যন্ত্রপাতি দিয়ে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ। দিনে মাত্র একটি বগি মেরামতের সুযোগ সুবিধা সম্বলিত এই ওয়ার্কশপে এখন প্রতিদিন 2টির বেশি বগি মেরামত করে রেলওয়ে বহরে সরবরাহ করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
প্রতিটি আন্তঃনগর ট্রেন 16 থেকে 18টি এবং সাধারণ ট্রেন 12 থেকে 14টি বগি নিয়ে চলাচল করার কথা থাকলেও বগি সংকটের কারণে অধিকাংশ সময় তা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রতিটি ট্রেনে 3 থেকে 5টি পর্যন্ত বগি কম থাকে। আর ঈদের সময় যাত্রী চাপ সামাল দিতে প্রতিটি ট্রেনে সংযোজন করা হয় অতিরিক্ত বগি। ঈদের আগে চালু করা হয় বিশেষ ট্রেন। আর এসব অতিরিক্ত বগি যোগান দিতে শুরু হয় পুরাতন ভাঙাচোরা বগি জোড়াতালি দেওয়া। বাংলাদেশ রেলওয়ে যাত্রা বহরে 86টা কোচ সংযোজন করার জন্য ওয়ার্কশপ থেকে সরবরাহ করবে এবং এগুলো বিভিন্ন ট্রেনে সংযোজন করে আমরা যাত্রী সেবা দিয়ে থাকব। এক্সট্রা বগি পেলে আমরা কয়েক হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে সক্ষম হব। এই ঘরমুখী যাত্রীদের সুবিধা হবে। প্রয়োজনীয় জনবল না থাকা সত্ত্বেও সীমিত যন্ত্রপাতি দিয়ে দিনরাত 72টি ওয়ার্কশপে চলছে বগি মেরামত এবং রং করে সেগুলোকে চলাচলের উপযোগী করে তোলার কাজ। ঈদ উপলক্ষে আমরা আমাদের লোকজনদেরকে ইফিশিয়েন্টলি ব্যবহার করে বা প্লাস ওভারটাইম ব্যবহার করে বা শুক্রবার দিন কাজ করিয়ে তাদের দ্বারা দৈনিক 2টির মতো গাড়ি আমরা আউটটার্ন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। বগি স্বল্পতার কারণে টিকিটের পরিমাণও তুলনামূলক কম। এই অবস্থায় প্রয়োজনীয় বগি পাওয়া গেলে ঈদের ঘরমুখী যাত্রীদের ভোগান্তি অনেকটা কমিয়ে আনা যেত বলে মনে করেন চট্টগ্রাম স্টেশনের এই কর্মকর্তা। আমাদের চাহিদা অনুযায়ী তো সরবরাহ কম, আশা করছি যে 3 থেকে 4টা বগি প্রতিটা আন্তঃনগর ট্রেনে সংযোজন করতে সক্ষম হব। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন পূর্বাঞ্চলে এবারের ঈদ যাত্রার জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে 2 থেকে 3টি অতিরিক্ত বগি সংযোজনের পাশাপাশি চট্টগ্রাম চাঁদপুর রুটে 1 জোড়া এবং ঈদের দিন 16কে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত, আহত আরো 3। রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়ন হত্যা মামলার প্রধান আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী নয়নের মোটরসাইকেল উদ্ধারের জন্য খাগড়াছড়ির মাইনী নদীতে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনীর ডুবুরি দল। শুক্রবার মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে খাগড়াছড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় হত্যার পর নয়নের মোটরসাইকেলটি নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। মোটরসাইকেল ভাড়া নেওয়ার নাম করে গত 31শে মে বাড়ি থেকে নয়নকে ডেকে নিয়ে যায় তারা। পরে 1 জুন খাগড়াছড়ির 4 মাইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নয়নের মোটরসাইকেল উদ্ধারে আজ সকাল থেকে মাইনী নদীতে কাজ শুরু করে নৌবাহিনীর ডুবুরি দল। হত্যার ঘটনায় নিহত নয়নের ভাই দিন ইসলাম লিটন বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডের জেরে রাঙামাটির লংগদুতে পাহাড়িদের 2 শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। মাইনী নদী আপনারা দেখতেছেন, এখানে জেলা পুলিশ এবং পিবিআই এবং নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে এখানে আমরা অভিযান করছি। এখানে মোটরসাইকেলটি আছে বলে আমরা জানতে পেরেছি, সেটা উদ্ধারের জন্য এখনো অভিযান অব্যাহত আছে এবং উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এখানে অভিযান অব্যাহত রাখবো। মোটিভটা কি এটা আমরা জানতে পেরেছি, এটা আপনাদেরকে আমরা পরবর্তীতে ব্রিফ করব। খাগড়াছড়ির মাইনী নদীতে মোটরসাইকেল উদ্ধারে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান এখনো চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ কবির। আমরা যেটা জানতে পেরেছি নুরুল ইসলাম নয়নকে মূলত তার মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়েছিল বলে পুলিশ অনেকটা নিশ্চিত হয়েছে। আপনি জানেন যে সকালে কিন্তু গত রাতে যে অভিযান চলছে খাগড়াছড়ি জেলা পুলিশ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের যৌথ অভিযানে যে রুমেল চাকমা এবং জুরেল চাকমা যে গ্রেপ্তার হয়েছে তারা প্রাথমিক যে তথ্যটি দিয়েছে তারা সেটি হলো যে তারা নিজেরাই কিন্তু নুরুল ইসলাম নয়নকে তারা ভাড়া করে এনেছিল এবং খাগড়াছড়ি থেকে আবার লংগদু ফিরে যাওয়ার সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তার মাথায় আঘাত করে এরপর তাকে হত্যা করে তার লাশটি ফেলে দেয়। এরপর তারা মোটরসাইকেলটি কিন্তু বিক্রির চেষ্টা করেছিল, কিন্তু সে যে যার কাছে বিক্রি করতে গিয়েছিল তারা জানতে পেরেছিল বিক্রিটি চোরাই মোটরসাইকেল। এরপর বিষয় নিশ্চিত হওয়ার পরপরই কিন্তু হত্যাকারীরা এটি এই মাইনী নদীর এই অংশের মধ্যে তারা এই মোটরসাইকেল নদীতে ফেলে দেয়। এরপর পুলিশ তাদেরকে আটক করে এখন দিঘিনালা থানায় জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া মোটরসাইকেল উদ্ধারের জন্য কিন্তু আমরা দেখেছি সকালবেলা ঠিক 11টায় কাফতাই থেকে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাটি থেকে ডুবুরির একটি বিশেষ দল আসে। তারা টানা 4 ঘন্টা কিন্তু এখানে তল্লাশি চালিয়েছে। এখন তাদের সাথে যোগ দিচ্ছে ফায়ার সার্ভিস চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসেছে, তারা কিছুক্ষণ পর এখানে তারা তল্লাশি শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খরস্রোতা
এই যে নদী, সে নদীর কারণে কিন্তু এখানে খুব স্রোত, সে স্রোতের কারণে কিছুটা উদ্ধার কাজে ব্যাক পেতে হচ্ছে। এবং তারা 4 ঘন্টা ধরে যেখানে উদ্ধার কাজের পর একটি অংশ তারা জানিয়েছে যে অংশে মোটরসাইকেলটি ফেলা হয়েছে বলে বলা হতো, এই অংশের মধ্যে মোটরসাইকেলের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। তারা এখন ঠিক উজান থেকে ভাটির অংশে তারা এখন তল্লাশি করবে বলে আমরা জানতে পেরেছি। নৌবাহিনী প্রায় 4 ঘন্টা তল্লাশি করেছে, এখন তারা কিছুটা বিরতি নিচ্ছে, এরপর যোগ দিবে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং সেটা আমরা দেখেছি কিন্তু পুলিশ কর্মকর্তারা এই হত্যার মোটিভ তারা নিশ্চিত হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। আপনি দেখেছেন যে পুলিশ চট্টগ্রামে খাগড়াছড়ির যে পুলিশ সুপার আলী আহমদ খান তিনি নিশ্চিত করেছেন যে তারা মোটিভ পুরোপুরি নিশ্চিত যে কেন নুরুল ইসলাম নয়নকে হত্যা করা হয়েছে। তো তিনি না বলল, আমরা যেটা জানতে পেরেছি মূলত তার মোটরসাইকেলটি ছিনতাই করার জন্যই এই হত্যাকারীরা তাকে হত্যা করেছিল এবং হত্যার পর তার মোটরসাইকেল যখন তারা রাখতে পারছিল না, তাদের মধ্যে একটা আতঙ্কগ্রস্ত হয়ে তার মোটরসাইকেলটি ঠিক এই মাইনি নদীর এই অংশে তারা ফেলে দেয়। এবং আমরা দেখছি পুলিশ সুপার কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন, সেই সাথে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যারা কর্মকর্তা রয়েছেন তারা এই অভিযান চালাচ্ছেন, তারাও কিন্তু আছে, এসে তারা এখানে অংশ নিচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন মোটরসাইকেলটি তারা উদ্ধারের জন্য। তারা বলছেন যে মোটরসাইকেলটি মূলত হত্যাকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ উপকরণ, সেই কারণে তারা আপ্রাণ চেষ্টা করছেন যেন মোটরসাইকেলটি এখান থেকে উদ্ধার করা যায়। এবং যে হত্যাকারী হিসেবে যে দুজনকে আটক করা হয়েছে এবং তারা বলছে তারা 3 জন ছিলেন এবং 3 জনের মূলত প্রথম 2 জন তারা রংবদু থেকে মোটরসাইকেলটি ভাড়া করে খাগড়াছড়ি নিয়ে আসে এবং খাগড়াছড়ি থেকে ভাড়া করে আবার খাগড়াছড়ি থেকে তারা রংবদু ফিরে যাওয়ার সময় ঠিক খাগড়াছড়ির 4 মাইল এলাকা যে এলাকাটি আছে সেই এলাকার মধ্যে তাকে হত্যা করে এবং হত্যার পর তার লাশটি তারা রাস্তার মধ্যে ফেলে রাখে এবং 1 জুন তার লাশটি উদ্ধার করে পুলিশ। এবং এরপর তার যে পরিবার, তার ছোট ভাই দিন ইসলাম নয়ন যে মামলাটি করেছে সে মামলা এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তো খবির এখন পর্যন্ত আমার কাছে ছিল রংবদু নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সর্বশেষ আপডেট। কমল দে জানাচ্ছিলেন খাগড়াছড়ির মাইনি নদীর এলাকা থেকে, সেখানে নুরুল ইসলাম নয়নকে হত্যা করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে দেওয়া হয়েছিল মাইনি নদীতে। সেখানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ডুবুরি দল, এই বিষয়ে তিনি জানাচ্ছিলেন। রাজধানীর তুরাগে 3 শিশু হত্যা সহ মায়ের মৃত্যুর ঘটনায় স্বামী মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়াও মোস্তফা কামালের বোন কোহিনুর এবং তার স্বামী মুক্তার হোসেনকে নিজ বাসায় নজরদারিতে রাখা হয়েছে। গতরাতে নিহত 3 শিশুর মা রেহানার বড় ভাই শামসুল আলম বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেন। মামলায় মোস্তফা কামাল, তার বোন কোহিনুর এবং বোনের স্বামী মুক্তার হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের একটি বিশেষ দল। গতকাল রাজধানীর তুরাগে 3 শিশু সহ মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটছে টাঙ্গাইলের মধুপুরের আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের। আদিবাসীদের বংশানুক্রমিকভাবে জমির ওপর চোখ রাঙাচ্ছে ক্ষমতাসীনরা। দুর্বল জনগোষ্ঠীকে নিজ ভিটে থেকে উচ্ছেদের অভিযোগও আছে বিস্তর। এই বাস্তবতার মাঝেই প্রতি বছর 10 জুন পালন হয় ভূমি অধিকার দিবস। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। 75 বছর ধরে জীবনের জমিন বুনেই চলেছেন বৃদ্ধা আগাথা নকরে। এই বয়সেও সাংসারিক নানা কাজ করতে হয় টাঙ্গাইলের মধুপুরের এই গারোনারীকে। বন বিভাগ গত বছর ওই এলাকার 9000 একর জায়গা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেছে। এরপর থেকে চাষের জমিতে অবশ্যই ভিটে বাড়ি থেকেও উচ্ছেদের দুশ্চিন্তা তারা করছে তাকে। জ্যৈষ্ঠের তপ্ত এক দুপুরে কথা হয় তার সাথে। আমরা 100 বছর বেশি হয়েছে এইখানে, নানা নানি বাপ দাদা দাদু এইখানেই। এখন যদি উচ্ছেদ করে দেয় সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? আমরা আর কোথায় যাব, এইখানেই মরবো যুদ্ধ কইরা। একই রকম শঙ্কায় আছেন ওই এলাকার কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি, এমন ঘোষণা এবারে নতুন নয়, এর আগে ন্যাশনাল পার্ক, ইকো পার্ক কিংবা সামাজিক বনায়নের নামে তাদের উচ্ছেদের পায়তারা বেশ পুরনো। এসব থামাতে আন্দোলনে আদিবাসীদের রক্ত ঝরেছে কয়েকবার, কিন্তু পরিস্থিতি বদলায়নি। সরকারকে বলেছি যে আপনাদের জায়গা আপনারা ডিমার্কেশন করে নেন, আমাদের জায়গা আমাদের জন্য ডিমার্কেশন করে দিয়ে আমরা যেন সরকারের কাছে কাজ না দিতে পারি। হয়তোবা এমনভাবে আমাদেরকে চাপ সৃষ্টি করবে আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবো না। শরীরে এক বিন্দু রক্ত থাকতে তো আমরা ছেড়ে যেতে পারি না। আদিবাসীদের জমির প্রচলিত দলিল দস্তাবেজ নেই, তবে বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হলো বংশানুক্রমিকভাবে তারাই জমির মালিক হয়েছেন। এই সুযোগটাই নিতে চায় রাষ্ট্র ও ক্ষমতাশালীরা। তবে শুধু আদিবাসীরা নন, ভূমির ক্ষেত্রে দুর্বলরা বরাবরই বঞ্চিত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এ কারণে ভূমি সুশাসন নিশ্চিত করা উচিত। ভূমিহীনের সংখ্যা কমাতে কৃষিজমি বন্টনের যে নীতিমালা আছে তারও বাস্তবায়ন জরুরি। আমাদের কৃষি নির্ভর গ্রামীণ জনগোষ্ঠীর 60% উপরে মানুষ কিন্তু ভূমি অধিকার বঞ্চিত, তাদের ভূমি নেই, অথচ তাদের জীবনযাপন, তাদের পেশা, জীবিকা সবকিছুই ভূমি নির্ভর।
অবশ্য মন্ত্রীর দাবি, আদিবাসী বা বাঙালি সকলের জন্য এই ভূমির অধিকার নিশ্চিতে কাজ করছেন তারা। ভূমি কৃষকের জন্য ভূমি বন্দোবস্ত দিচ্ছি, এবং আদিবাসীরা যদি ভূমিহীন হয় তাদেরকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। 1985 সালে পাবনার সাথিয়ায় জেগে ওঠা ঘুঘুদহ বিলে ভূমির অধিকার ফিরে পেতে আন্দোলন করেন ভূমিহীনরা। সফল আন্দোলনের ফলস্বরূপ সে বছরের 10 জুন থেকে পালিত হয়ে আসছে ভূমি অধিকার দিবস। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে একদিকে যেমন বাড়ছে ভূমিহীনের সংখ্যা, তেমনি গ্রামে কর্মহীন হয়ে এই ভূমিহীনরাই আবার যোগ দিচ্ছেন শহরের বস্তিতে। আর তাই শহরে বাড়ছে বস্তিবাসীর সংখ্যাও। মোটের উপর এই চাপ গিয়ে পড়ছে রাষ্ট্রের কাঁধেই। আর তাই এই চাপ মুক্তির অন্যতম সমাধান ভূমির উপর অধিকার নিশ্চিত করা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জীবন রক্ষাকারী সব ধরনের ওষুধ ভ্যাটের আওতামুক্ত থাকছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। সকালে রাজধানীতে ফার্মেসি কাউন্সিল আয়োজিত ওষুধ খাতে ভ্যাট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি কথা জানান। নজিবুর রহমান আরও জানান, ভবিষ্যতে জীবন রক্ষাকারী ওষুধ আমদানি করা হলে তাও ভ্যাটের আওতামুক্ত থাকবে। বর্তমানে জনগণের জন্য গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে স্বাস্থ্য খাতে ভ্যাটের কোনো প্রভাব পড়বে না। জীবন রক্ষাকারী যেসব ঔষধ, সেগুলোকে সম্পূর্ণরূপে ভ্যাটের আওতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে অব্যাহতি দিয়েছি তার সুবিধা আমরা কিভাবে সর্বোচ্চ পর্যায়ে জনগণের কাছে পৌঁছাবো। স্বাস্থ্য খাতের এই ভ্যাটের কোনো প্রভাব পড়বে না, বরঞ্চ এটা আরো ভালো হবে। স্বাস্থ্য খাতে খরচ কমবে। এখন যেমন আউট অফ পকেট এক্সপেন্সেস ওভার 40%, তা আমরা সেটা মনে করি যে এটা কমবে। সেখানে ওষুধের একটা বিরাট ভূমিকা আছে সেই আউট অফ পকেটের এক্সপেন্সেসের মধ্যে। ওষুধের দামটা যদি কম থাকে তাহলে পরে জনগণ উপকৃত হবে। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকালে সদর উপজেলায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার দক্ষিণ চরমসুরা গ্রামে সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া এবং বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে আফসার উদ্দিনের গ্রুপের লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাসুদ নামে একজন নিহত হন বলে জানায় পুলিশ। এছাড়া গুরুতর আহত হন আরও 3 জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাকি 2 জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকাচর গ্রামের মনসুর আহমদ জামে মসজিদে ইমাম ফজর নামাজের আজানের পর মোনাজাত না করায় মুসল্লিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি আহসানুল্লাহ ও সাধারণ সম্পাদক মনসুর আহমদের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় তারাবির নামাজের পর দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নূর হোসেন নামে একজন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে আনার পথে তিনি মারা যান। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইমামকে আটক করেছে পুলিশ। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজশাহীতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোলাম মোস্তফা নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ব্যক্তিগত শত্রুতার কারণেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। রাকিবুল হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে রাজশাহীর বাগমারা দীপপুর ইউনিয়নে খাপুর গ্রামের তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ। পথে খাপুর দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘুমাবো এই মুহূর্তে মাকে জান ফোন করলো, ফোন করে করলো তোমার জামাই মারা গেছে। যায় দেখি পড়ে আছে, চিট হয়ে পড়ে আছে, মাথা আঘাত এই জায়গা আর এই জায়গা। কোনো শত্রুতা আমার জানা নাই,
কেউ বলেও পারবে না ইনশাল্লাহ যে কালামের কোনো শত্রু আছে। এই ঘটনায় নিহতের বাবা মফিজউদ্দিন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বাগমারা থানায় হত্যা মামলা করেন। সম্পূর্ণই ওনার পার্সোনাল এনিমিটি থেকে সৃষ্টি, ওনার ব্যক্তিগত ক্লেশ থেকে, ব্যক্তিগত রেশের কারণে এই ঘটনাটি ঘটেছে। এই সংক্রান্তে কোনো রাজনৈতিক বা কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই। উনি একজন মাদ্রাসার শিক্ষক, বাট উনি প্লেন গ্রাজুয়েট এবং উনি কম্পিউটার টিচার। উনি হাফেজ বা মাওলানা টাইপের কেউ নয়। এ সংক্রান্তে ব্যাপক অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে আমরা একটা চাপাতি, ছুরি এবং একটা শাপল উদ্ধার করি। নিহত আবুল কালাম আজাদ খাপুর দাখিল মাদ্রাসায় আইসিটি ও কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন। সময় সংবাদ, রাজশাহী। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা এতিমদের টাকা আত্মসাৎ করে, আগুন সন্ত্রাস করে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে দুস্থ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিকভাবে যারা মানসিক বিকারগ্রস্ত, আগামী জাতীয় নির্বাচনে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেই জন্য জনমত গড়ে তোলার আহ্বানও জানান তিনি। পরে দুস্থ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ত্রাসী দল এবং রাজনৈতিকভাবে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনীতি থেকে ঝেঁটিয়ে বিদায় করার ব্যাপারে জনমত সৃষ্টি করার জন্য আপনারা কাজ করতে পারেন। যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে না, যারা এতিমের টাকা লুট করে খায়, যারা অবৈধভাবে সম্পত্তি দখল করে, বাড়ি দখল করে, যারা জনগণের বিপদ দেখে জনগণের ত্রাস সৃষ্টি করে, যারা আগুন সন্ত্রাস করে, মানুষের মঙ্গলের জন্য যারা কোনো কাজ করে না, তাদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নাই। আগামী নির্বাচনে কোনো অবস্থায় যাতে এই অপশক্তি, এই রাজনৈতিক মানসিক প্রতিবন্ধীরা ক্ষমতার না আসতে পারে, তার জন্য আমাদেরকে অবশ্যই জনমত সৃষ্টি করতে হবে। দুপুরের সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে অপহরণ হওয়া বাংলাদেশি পর্যটক শোভা বিশ্বাস অক্ষত অবস্থায় উদ্ধার, 2 অপহরণকারী গ্রেফতার। নানা প্রতিকূলতায় রংপুর অঞ্চলের বিখ্যাত হাড়িভাঙা আমের ফলনে এবারও দেখা দিয়েছে বিপর্যয়। আম ব্যবসায়ীরা বাগান কিনে পড়েছেন বেশ বিপাকে। বাগান মালিকদের অভিযোগ, সঠিক সময়ে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায় এই বিপর্যয়। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে বিষয়টি তাদেরকে জানানো হয়নি। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট মানিক সরকারের। রংপুর অঞ্চলের আমের জন্য বিখ্যাত মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার আম ব্যবসায়ী আনারুল ইসলাম 8টি আমের বাগান কিনেছেন 19 লাখ টাকায়। এছাড়া পরিচর্যা সহ অন্যান্য আরও খরচ হয়েছে কমপক্ষে 2 লাখ। কিন্তু এবার অতিবৃষ্টি, পোকা আর প্রাকৃতিক দুর্যোগে আমের ফলন দেখে মাথায় হাত উঠেছে তার। একই অবস্থা অন্যান্য ব্যবসায়ীদেরও। আমরা এবার খুবই ক্ষতিগ্রস্ত। আমার হয়তো বা এখানে এবারে অন্তত 8 থেকে 10 লক্ষ টাকা আমাদের ড্যামারে যেতে হবে। 5টা বাগান কিনছি, 5টা বাগান মানে 6 লক্ষের মতন, কিন্তু বাগানে কোনো আম নেই। যে জায়গায় আমি আম বিক্রি করতাম 20 মণ, সে জায়গায় দেখা গেল এবার আম আমার গাছে নাই। এবার অতিবৃষ্টির কারণে আশানুরূপ মুকুল আসেনি বাগানে। পরবর্তীতে ঝড় এবং পোকামাকড়ের কারণে আম ঝরে পড়ায় বাগানগুলো এখন অনেকটাই আমশূন্য। বাগান মালিকরা বলছেন, কৃষি বিভাগ যদি তাদেরকে প্রতিকূল আবহাওয়া এবং গাছের পরিচর্যায় সঠিক সময়ে পরামর্শ দিত তবে হয়তো এমনটি হতো না। যেভাবে পরিচর্যা করার কথা আমরা সেটা ততটা জানি না, আমাদেরকে সেভাবে বা ট্রিটমেন্ট বা প্রশিক্ষণও দেওয়া হয় নাই। যারা কৃষি অফিসার আছে তারা আমাদের কাছে কোনোদিন আসেনি, আমাদের কোনো পরামর্শ দেয়নি। কৃষি বিভাগ এই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদেরকে সঠিক সময়ে না জানালে তারা জানবে কি করে। তারপরও ফলন আশানুরূপ হবে বলে আশাবাদী তারা। 5,000 কৃষকের কার কি সমস্যা আছে এটা তো ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব না। যখন যে কৃষি প্রযুক্তির প্রয়োজন সেই কৃষি প্রযুক্তি সেই কৃষককে শেখানো হচ্ছে। কৃষি বিভাগ জেলার 2200 হেক্টর জমির বাগানে 24,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ঈদের বাকি 2 সপ্তাহ দেশ জুড়েই জমে উঠেছে ঈদ কেনাকাটা। সবাই ব্যস্ত সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে। আজ থাকছে অভিজাত এলাকার কেনাকাটার খবর। রাজধানীর উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষের ঈদ কেনাকাটা নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। কখনো যদি 1-2টা ড্রেস কেনার উদ্দেশ্যে আসি তো স্বাভাবিক কারণে আরো বেশি পছন্দ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে
যেটা নিতে আসি তার চেয়ে বেশি নেওয়া হয়ে যায়। মায়ের জন্য একটা শাড়ি নেবে, সবচেয়ে ভালো শাড়ি নেবে, দাম কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মেনলি চয়েস এবং টেস্ট। কেন্দ্রবিন্দুতে রয়েছে হাল ফ্যাশনের ব্যতিক্রমী পোশাক, সে ক্রেতাই হোক বা বিক্রেতা। বলছি গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারার অভিজাত এলাকার ফ্যাশন হাউস বা শপিং মলগুলোর কথা। এসব আকর্ষণীয় জাঁকজমকপূর্ণ বিপণী বিতান সবচেয়ে বেশি রয়েছে মূলত গুলশান এলাকায়। নাম করা যারা ফ্যাশনিস্ট আছে, যারা ফ্যাশন করে ইন্ডিয়াতে, আনকমন ড্রেসগুলো আমরা 3 মাস আগে অর্ডার দিয়ে এখানে নিয়ে আসি। যারা একটু শৌখিন লোক তারাই আমাদের এখানে আসেন। প্রতিবারের মতো আকর্ষণের কেন্দ্রে রয়েছে বিদেশি নামি দামি ব্র্যান্ড আর ডিজাইনারদের সাগারা, গাউন, সালোয়ার কামিজ, যার খরচ পড়বে 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। তবে নারীর ঈদ আয়োজনে চাহিদার শীর্ষে শাড়ি, নেট, জর্জেট, সিল্ক বরাবরের মতো আগ্রহ ধরে রাখলেও মূলত একটু উজ্জ্বল রঙের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। আর দাম 10,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। প্রাধান্য দিচ্ছি সালোয়ার কামিজকেই বেশি, যেহেতু এটা একটু বেশি কমফোর্টেবল, আর পাশে শাড়ি তো থাকবেই। তবে কেনাকাটার শুরুটা সবসময় পরিবারের ছোট সদস্যকে দিয়ে। অভিভাবকরা একের অধিক পোশাকের কথাই ভাবছেন সন্তানের জন্য, আর বিক্রেতারা শিশুদের আকৃষ্ট করতে সাজসজ্জায় নিয়ে এসেছেন বাড়তি চমক। রয়েছে নানা উপহারের আয়োজনও। সবসময় আমার পিঙ্ক পছন্দ, পিঙ্ক, ব্লু, পিঙ্ক কালার দেখে আমার পছন্দ। এবার গাউন নিব, ও গাউন খুব পছন্দ করে, আর এখানে গাউনগুলো ভালো। গরম আবহাওয়া আর বৃষ্টিতে স্বস্তি আর ফ্যাশন এই দুটো বিষয়কেই মাথায় রেখেই কেনাকাটা করছেন পুরুষেরা। তাদের আগ্রহের শীর্ষে থাকা পাঞ্জাবির জন্য খরচ করতে হচ্ছে 2 থেকে 30,000 টাকা। মোটামুটি স্মার্টনেস এটা তো ধরে রাখতেই হয়, সেটা না রাখলে তো চলে না। প্রতি বছরই আসি, এবারও আসলাম, দেখি নতুন কিছু কালেকশন আছে কিনা। সময় বাঁচাতে আর পোশাকের মান নিশ্চিত করতেই এসব বিপণী বিতানের উপরই ভরসা রাখছেন উঁচুতলার মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে অপহরণ হওয়া বাংলাদেশি পর্যটক শোভা বিশ্বাসকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে 2 অপহরণকারীকে। ভারতীয় পুলিশ জানায়, শুক্রবার সীমান্তের কাছে জয়ন্তীপুর বাজার এলাকা থেকে শোভা বিশ্বাস নামের এক নারী পর্যটককে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতকে ভগ্নিপতি পরিমলবালা বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযানের নামে তারা। টানা 6 ঘন্টার অভিযানে পুলিশ দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার পাশাপাশি ওই বাংলাদেশি পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শোভা বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় কনজারভেটিভ পার্টির যে প্রার্থীরা আসন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। নর্দার্ন আয়ারল্যান্ডের রাজনৈতিক দল ডিইউপিকে নিয়ে জোট সরকার গঠন করে দ্রুত ব্রেক্সিট বাস্তবায়নের আলোচনা শুরুর প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। যুক্তরাজ্য নির্বাচনে কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় লেবার পার্টির দাবি আসল জয় তাদেরই হয়েছে। তবে ব্রেক্সিট টেবিলের শক্ত অবস্থান নিয়ে হাজির হতে আগামী নির্বাচনের আয়োজন করলেও আরও দুর্বল অবস্থানের প্রমাণ দেয় নেতৃত্ব থেকেই মে ছিটকে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। Mr. Corbyn, sir, can we have a wave? What a fantastic day, sir. Thank you. What? We're going back to live. চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। এই গ্রুপে বাঁচা মরার লড়াইয়ে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসরের সেমিফাইনাল নিশ্চিত করতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই অজিদের সামনে। আসরে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে রয়েছে বেশ স্বস্তিতে। তবে এই ম্যাচের দিকে বাড়তি নজর রয়েছে টাইগার ভক্তদেরও। ম্যাচে অস্ট্রেলিয়া হারলে নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল। বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্রিকেটীয় লড়াই মানে শুধু একটি ক্রিকেট ম্যাচই নয়, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম লড়াইয়ের প্রদর্শনীয় এটি। আভিজাত্যের ঝনঝনানিতে 22 গজের উইকেটে বাজে যে যুদ্ধের দামামা, সেই ঝাঁজটাই যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এজবাস্টনের বার্মিংহামের আকাশে বাতাসে। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই, তার উপর হারলে, এমনকি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলেও আসর থেকে বাদ পড়ার শতভাগ বাস্তবতাকে প্রতিপক্ষ হিসেবে মেনে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আসর শুরুর আগে থেকেই স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলদের ব্যাটিং ঝলকের পাশাপাশি স্টার্ক, কামিন্সদের গতির ঝলকের দ্বিতীয় ছিল বেশি। যদিও বৃষ্টিকে আশীর্বাদ, অভিশাপ দুটো হিসেবেই মানতে পারে অজিরা, কারণ প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে এই বৃষ্টির বাগড়াতেই হার বাঁচিয়েছিল তারা, আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেই বেরসিক বৃষ্টি জয় বঞ্চিত করেছে তাদের নিজেদেরকেই। অন্যদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পাওয়ায় সবার আগেই আসরের সেমির টিকিট কেটেছে ইংল্যান্ড। বেশ আয়েশি ঢঙে থাকা ইংলিশরা এই ম্যাচটিকে সেমিফাইনালের প্রস্তুতি হিসেবেই নিতে যাচ্ছে, কিন্তু সেই পথে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়াতেই একটু বেশি সতর্ক তারা। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ের হিসেবে 136টি ম্যাচেই ছিল অজিদের দাপট, তারা জয় পেয়েছে 80টি ম্যাচে। অন্যদিকে ইংলিশদের জয় 51টিতে। ইংল্যান্ডের মাটিতেও অস্ট্রেলিয়া দেখিয়েছে তাদের আধিপত্য। 62 বারের দেখায় 30 ম্যাচে অজিদের জয়ের পাশাপাশি ইংলিশদের জয় 28টি ম্যাচে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দুদলই কিন্তু সমানে সমান, 4 ম্যাচে 2টি করে জয় আছে উভয় দলেরই। সবকিছুকে পাশ কাটিয়ে ম্যাচটি মাশরাফি, সাকিব, মুশফিকদেরও রাখছে প্রতীক্ষায়, কারণ এই ম্যাচে অস্ট্রেলিয়ার হারই টাইগারদের পাইয়ে দিতে পারে স্বপ্নের সেমিফাইনালের টিকিট। তাই আজ যে টাইগার ভক্তরা মনে প্রাণে হয়ে গেছেন থ্রি লায়ন সমর্থক, সেটি কিন্তু মোটামুটি নিশ্চিত। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আবারও 6 নম্বরে উঠে এলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়ের পর আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6ষ্ঠ স্থানে অনেকটাই শক্তিশালী অবস্থান করে নিয়েছিল লঙ্কানরা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে আবারও নিজেদের ওয়ানডে ইতিহাসের র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান পুনরুদ্ধার করল টাইগাররা। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং 95 আর শ্রীলঙ্কার 94। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষা মাজা করে নামানো হচ্ছে রাস্তায়। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়, চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জন খাগড়াছড়ি থেকে গ্রেফতার। মোটরসাইকেল উদ্ধারে মাইনী নদীতে চলছে তল্লাশি। প্রস্তাবিত ভ্যাট আইনের প্রভাব পড়বে না স্বাস্থ্যসেবায়, সেমিনারে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শুল্কমুক্ত থাকবে জীবন রক্ষাকারী ওষুধের আমদানি, জানালেন এনবিআর চেয়ারম্যান। ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্টনের নিয়ম থাকলেও নেই বাস্তবায়ন। দখলে ভূমির অধিকার হারাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। অধিকার নিশ্চিতে কাজ করার দাবি মন্ত্রীর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেমির সমীকরণ মেলাতে কোটি বাঙালির চোখ বার্মিংহামে। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।